I am Dr. Shahriar Ahmed. Today I'll discuss about um, physiology, medical physiology. The first chapter I will start here, and I am working as a physiologist in a medical college in Bangladesh. So আমাদের স্টুডেন্টরা যারা বাংলাদেশের তারা প্রায় এই গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজিটা পড়তে একটু ভয় পান। আর যেহেতু বাংলা ভার্সনের পড়ালেখা, স্বাভাবিকভাবেই বাংলা ভার্সন থেকে এসে ইংলিশে এই ভার্সনটুকু অ্যাবজর্ব করাটা প্রথম দিকে খুব কষ্ট হয়ে যায়। এই জন্য তাদের কথা চিন্তা করেই আমি এই লেকচারগুলো শুরু করেছি। গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, অথর হচ্ছে জন ই হল। এখানে আমাদের আমরা একদম শুরুতেই যদি বইটি হাতে নিয়ে খুলে দেখি, যেন আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে প্রথম যে চ্যাপ্টারটা আসবে সেটা হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড কন্ট্রোল অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট। আমি বইটা আসলে একবার একটু পড়াইতে চাই, শুরু থেকেই একটু করে পড়ে ফেলি আমরা, তারপর একটু আলোচনা করব। এখানে আমরা প্রথমে দেখি যে এখানে লেখা আছে ফিজিওলজি ইজ দ্য সায়েন্স দ্যাট সিক্স টু এক্সপ্লেইন দ্য physical and chemical mechanism that are responsible for the origin, development, and progression of life. So, আমরা যদি ফিজিওলজি ডেফিনিশনটা জানতে চাই যে হোয়াট ইজ ফিজিওলজি, অথবা আমরা যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ফিজিওলজি, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে এখানে ডেফিনিশনটা প্রথমেই বলা আছে ফিজিওলজি ইজ দ্য সায়েন্স দ্যাট সিক্স টু এক্সপ্লেইন the physical and chemical mechanism that are responsible for the origin, development, and progression of life. এখানে অরিজিন মানে একটা মানুষ, আমরা যদি হিউম্যান ফিজিওলজি নিয়ে চিন্তা করি তাহলে একটা হিউম্যানের অরিজিন কিভাবে হচ্ছে, মানে তার জন্মটা, শুরুটা কিভাবে হয়, তার ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, এবং তার পুরো জীবনটা কিভাবে সে প্রোগ্রেস করছে, সেইটাই আমাদের এখানকার আলোচ্য বিষয় হয়। আমরা যদি আরেকটু নিচে আসি, the vast field of physiology can be divided into viral physiology, bacterial physiology, cellular physiology, plant physiology। অর্থাৎ আমরা যেই প্রাণী বা যেই পার্ট নিয়ে আলোচনা করব সেটা একটা আলাদা পার্ট হয়ে যায় ফিজিওলজি। ভাইরাস নিয়ে আলোচনা হলে ভাইরাল ফিজিওলজি। আমরা আমরা আলোচনা করব হিউম্যান ফিজিওলজি। The science of human physiology attempts to explain the specific characteristics and mechanism of the human body that make it a living being। অর্থাৎ মানুষ কিনে যদি আমরা বলি, মানুষ তার বাঁচার জন্য খায়, ঘুমায়, সে হচ্ছে শ্বাস নেয়, প্রশ্বাস নেয়, এবং সে তার হার্ট চলে, তার ব্রেন চলে, সে দেখতে পায়, পুরো সিস্টেম গুলোকে আমরা ফিজিওলজিতে আলোচনা করে থাকি। অর্থাৎ ফিজিওলজি হচ্ছে এটা একটা নর্মাল প্রসিডিউর, যেটা একটা মানুষকে একটা লিভিং বিং হিসেবে বেঁচে থাকার জন্য সহায়তা করে। তো একটা মানুষ বা একটা প্রাণী তার তৈরি হয় হচ্ছে সেল দিয়ে। তো cells are the living units of the human body. What is cell? Structure and functional units of the human body or the body or the living beings। আমরা যদি সেলের ডেফিনিশন জানতে চাই তাহলে কি বলবো? Cells are the structural and functional units of the body. The basic living unit of the body is the cell. Each organ is an aggregate of many different cells
held together by intercellular supporting structure। অর্থাৎ এই সেলগুলো কিন্তু এক একটা ইটের মতো একটা বিল্ডিং তৈরি করতে যেরকম ইট প্রয়োজন হয়, ঠিক তেমনি এক একটা সেল, এক একটা ইট, এবং এই ইটগুলোকে একটা বিল্ডিং এর সাথে যুক্ত করে রাখার জন্য সিমেন্ট, বালি, রড যা যা লাগে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারসেলুলার সাপোর্টিং স্ট্রাকচারস। আমাদের শরীরের সেলের পরিমাণ হচ্ছে 100 ট্রিলিয়ন। এখানে একটা কথা বলা হচ্ছে যে দ্য রেড ব্লাড সেলস, যেটাকে বলা হয় আরবিসি, নাম্বারিং অ্যাবাউট 25 ট্রিলিয়ন ইন ইচ হিউম্যান বিং, ট্রান্সপোর্ট অক্সিজেন ফ্রম লাংস টু দ্য টিস্যুস। অ্যাকচুয়ালি এই প্রথম চ্যাপ্টারে এই আরবিসি ফাংশনটা আমাদের দরকার নাই, কিন্তু আরবিসি একটা সেল বোঝানো হয়েছে এখানে, এবং এটার পরিমাণ 25 ট্রিলিয়ন, যার কাজ হচ্ছে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন ট্রান্সপোর্ট করে এবং সেলের যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটাকে বের করে দেয় ফুসফুসে নিয়ে এসে। আমাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে 75, এবং টোটাল সেল হচ্ছে 100 ট্রিলিয়ন সেল, যার মধ্যে 25 বাদ দিলে বাকি 75 ট্রিলিয়ন সেল, যত অর্গান আছে তাদের যে টিস্যুর আলাদা আলাদা সেল। এখন আমরা বলছি যে although the many cells of the body often differ markedly from one another, all of them have certain basic characteristics that are alike। অর্থাৎ বিভিন্ন যে চোখের সেল একরকম, মাথার সেল একরকম, তারপরে আহ, পায়ের সেল একরকম, আরবিসি একরকম, কিন্তু প্রত্যেকের কিন্তু বেসিক কাজ কিন্তু একটাই, কি তারা রিয়াক্ট উইথ তারা হচ্ছে কি করবে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এগুলো থেকে অক্সিজেন রিয়াক্টস উইথ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, অর্থাৎ এনার্জি প্রোডাকশন মেইন। প্রত্যেকটা সেলেরই কোনো না কোনোভাবে এনার্জি প্রোডাকশন করে থাকে এবং তাদের নর্মাল ফাংশন গুলো করে মানুষের নর্মাল ফাংশন গুলোকে ঠিক করে রাখে। অর্থাৎ general chemical mechanism for changing nutrients into energy are basically the same in all cells, and all cells deliver products of their chemical reactions into the surrounding fluids। এখানে এই কথার অর্থটা হচ্ছে the general chemical mechanism for changing nutrients into energy are basically at the same in all cells। সবগুলো সেলে একই রকম, অর্থাৎ এটিপি প্রোডাকশন করবে, অথবা এটিপি প্রোডাকশন করবে, অথবা আরো যে সময় এনএটিপিএস তৈরি করবে, এবং মানে কোনো না কোনো ভাবে এটা একটা এনার্জির কেমিক্যাল রিয়াকশনটাকে সে প্রকাশ করবে। Almost all cells also have the ability to reproduce additional cells of their own kind. Fortunately, when cells of the particular type are destroyed, the remaining cells of this type usually generate new cells until the supply is replenished। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারের প্রথম টপিকস হিসেবে আসবে, এবং এসেই এটার উপর আইটেমও আসবে। অর্থাৎ আমরা বলছি হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। এটা একটা কোশ্চিন রিটেন ভাইবা সবসময় থাকে, হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। এক্সট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলের বাইরের যে ফ্লুইড সেটাকে বলা হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড। অর্থাৎ একটা সেল একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে এবং এই সেলটাকে সাপ্লাই করে খাবার দাবার, অর্থাৎ ফুড, নিউট্রিশন, অক্সিজেন সাপ্লাই করে থাকে, সেলের টেম্পারেচার মেনটেন করে থাকে, সেলের অ্যাসিডিটি মেনটেন করে থাকে এই এক্সট্রাসেলুলার ফ্লুইড, এবং সেলের মধ্যকার যত মেটাবোলাইট প্রোডাক্ট, এই মেটাবলিক প্রোডাক্ট গুলোকে আবার শরীর থেকে বের করে দেয়। এই জন্য এক্সট্রাসেলুলার ফ্লুইডকে বলা হয় ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন আমরা এখানে একটু পড়ি যে
ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে ইসিএফ কে কেন বলা হয়? এবং 60% অফ দ্য অ্যাডাল্ট হিউম্যান বডি ইজ ফ্লুইড। অর্থাৎ একটা মানুষের যদি ওজন হয় 70 কেজি, তার মানে তার 42 লিটার হচ্ছে ফ্লুইড। এর মধ্যে এক্সট্রাসেলুলার ফ্লুইড কতটুকু আর ইন্টারসেলুলার ফ্লুইড কতটুকু? অলদো মোস্ট অফ দ্য ফ্লুইড ইজ ইনসাইড দ্য সেল, তার মানে কি বোঝা গেল? মোস্ট অফ দ্য ফ্লুইড ইজ ইনসাইড দ্য সেল। বেশিরভাগ ফ্লুইড হচ্ছে সেলের ভিতরে থাকে and is called intercellular fluid. One third is in spaces outside the cells and is called extracellular fluid. অর্থাৎ আমরা যদি 42 লিটারকে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 × 4 = 42, অর্থাৎ 14 লিটার, only 14 liter is in extracellular fluid and another 28 liter is in intercellular fluid. This extracellular fluid is in constant motion throughout the body. অর্থাৎ এটা কিন্তু এক জায়গায় স্থির নয়, একদম কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতেছে। এই মুভমেন্টটা করাচ্ছে কি? হার্ট হার্ট পাম্প করছে কন্টিনিউয়াসলি, প্রতি মিনিটে 5 লিটার ব্লাড পাম্প করে থাকে, আবার হার্টে ফিরে আসে। হার্ট সারা শরীরে মাথা থেকে শুরু করে পায়ে প্রতিটি সেলে ব্লাড সাপ্লাই করছে প্রতি মিনিটে 5 লিটার। এই 5 থেকে 6 লিটার ব্লাড আবার ঘুরে হার্টের ভিতরে আসছে। এভাবে সারাক্ষণ আমাদের শরীরের পুরো ব্লাডটা সার্কুলেট হতে থাকে, অর্থাৎ কন্টিনিউয়াস একটা মোশনের মধ্যে থাকছে। It is transported rapidly in the circulating blood and then mixed between the blood and the tissue fluids by diffusion through the capillary walls. এখন এই যে ব্লাডটা যাচ্ছে, যাওয়ার সময় এটার মধ্যে যে খাবার দাবার ঢুকছে সেটা টিস্যুতে যাচ্ছে, আবার টিস্যু থেকে আবর্জনা বা মেটাবলিক প্রোডাক্ট ডিফিউশনের মাধ্যমে ঢুকে আবার এটা চলে আসতেছে। In extracellular fluid are the ions and nutrients needed by the cells to maintain life. Thus, all cells live in essentially the same environment, the extracellular fluid. For this region, the extracellular fluid is also called the internal environment of the body or the milieu interior. তাহলে আমরা এইখানে আমাদের যে কোশ্চেনটা আসতেছে সেটা হচ্ছে, হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট? প্লিজ নোট ইট। যারা প্রথম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অথবা যারা মেডিকেলে পড়ছে তারা হচ্ছে প্লিজ এটাকে নোট করুন। ইন্টারনাল এনভায়রনমেন্ট। হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট? দ্য ইসিএফ ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। হোয়াই ইসিএফ ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট? আনসার, in the extracellular fluids and ions and nutrients needed by the cells to maintain life. Thus, all cells live in essentially the same environment, the extracellular fluid. For this region, the extracellular fluid is called the internal environment. So, আমরা যদি এইটুকু আমাকে অবশ্যই কোট করে রাখতে হবে, লিখে রাখতে হবে, নোট করে রাখতে হবে যে why ECF is called internal environment. এখন আমাদের জানতে হবে যে ডিফারেন্স বিটুইন এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্টারসেলুলার ফ্লুইডস। The extracellular fluid contains large amounts of sodium, chloride, and bicarbonate ions, plus nutrients for the cells, such as oxygen, glucose, fatty acid, amino acid. তাহলে এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড, আমরা যদি সবচেয়ে কমন এক্সট্রাসেলুলার ফ্লুইড ব্লাডকে চিন্তা করি, আমরা যা খাচ্ছি তা পেটের মধ্যে যাওয়ার পরে হজম হওয়ার পর ব্লাডে যায়, অথবা কারো কোনো পাতলা পায়খানা হলো, ডায়রিয়া হলো বা খেতে পারে না, তাকে আমরা স্যালাইন দিই। কোথায় দিই? ব্লাডে দিই। অর্থাৎ ব্লাডে আমরা কি দিচ্ছি? স্যালাইন, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি, তারপরে গ্লুকোজ দিচ্ছি। তাহলে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডের মেইন উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট আয়ন্স প্লাস নিউট্রিয়েন্টস ফর দ্য সেলস। যেমন আমি যা খাচ্ছি সেটা গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড হিসেবে রক্তে প্রবেশ করছে।
এছাড়া আমি ফুসফুস দিয়ে যা নিচ্ছি সেটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন ঢুকছে। এছাড়া এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, যে কার্বন ডাইঅক্সাইডটা সেল থেকে লাংসের দিকে এক্সক্রিটেড হয়ে যায়। অর্থাৎ আমার সেল থেকে বিভিন্ন রকম সেলের যে মেটাবলিজম হলো সেখান থেকে অক্সিজেন ইউটিলাইজ করার পর কার্বন ডাইঅক্সাইড বের হবে। এই কার্বন ডাইঅক্সাইড সেলের মাধ্যমে ফুসফুসের মাধ্যমে বের হয়ে যাবে, আরবিসির মাধ্যমে। এছাড়া সেল, যে আমরা খাবারগুলো খেলাম সেগুলো সেল ব্যবহার করার পরে সেগুলো মেটাবলিক প্রোডাক্ট তৈরি করবে, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, তারপরে যত টক্সিক সাবস্টেন্স সবকিছু বের করে। তো সো ইসিএফ এর মধ্যে এক মানে মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট থাকতে পারে। The intracellular fluid differs significantly from the extracellular fluid. For example, it contains large amounts of potassium, magnesium, and phosphate ions instead of the sodium and chloride ions found in the extracellular fluid. অর্থাৎ এই যে সেলুলার ফ্লুইড মানে একটা সেলের ভিতরে কোন আয়নগুলো বেশি থাকে? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। আর এখানে কোট করো, আমার রক্তের মধ্যে থাকতেছে মানে ইসিএফ এর মধ্যে থাকতেছে সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এবং অক্সিজেন, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড। আর সেলের ভিতরে থাকতেছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট আয়নস। আমাদের ভিতরে সোডিয়াম আছে কম, আবার রক্তেও পটাশিয়াম আছে, তবে পটাশিয়াম কম, কিন্তু সেলের মধ্যে পটাশিয়ামটা বেশি। এই জন্য আমরা বলছি মেইনলি থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট ইন দ্য সেল, কিন্তু সোডিয়াম ক্লোরিন থাকে খুব কম। Special mechanisms for transporting ions through the cell membrane maintain the concentration differences between extracellular and intercellular fluid. অর্থাৎ এই যে সেলের ভিতরে সোডিয়াম, পটাশিয়াম মেনটেন করা এবং সেলের মধ্যে অক্সিজেন প্রবেশ করা, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া এবং অন্যান্য যে সমস্ত নিউট্রিয়েন্ট সেলের মধ্যে ঢুকবে বা বের হয়ে যাবে সেগুলোর জন্য কিন্তু আমাদের আলোচনা আছে, যেটাকে আমরা বলছি বিভিন্ন রকম ট্রান্সপোর্ট সিস্টেম আছে। এই ট্রান্সপোর্ট সিস্টেমে সোডিয়াম সেলের ভিতর ঢুকবে, আবার সোডিয়াম সেল থেকে বের হয়ে যাবে, কোনোভাবে পটাশিয়াম সেল থেকে বের হয়ে যাবে, আবার সেলের মধ্যে ঢুকবে বিভিন্ন রকম ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে। এটা আমরা এই ট্রান্সপোর্ট প্রসেসের উপর আমাদের একটা আইটেম আছে, আমাদের আলোচনা আছে। সো আমাদের নেক্সট যেই বিষয়টা জানা খুবই জরুরি এবং এই বিষয়টার উপরে তোমাদের অবশ্যই রিটেন এবং ভাইভাই কোশ্চিন থাকবে এমবিবিএস ফার্স্ট প্রফে। এবং এটা প্রথম আইটেম, এই যে আমি আলোচনা করছি এটাই কিন্তু প্রথম আইটেমের পড়ালেখা। আমি তোমাদেরকে প্রথমে বললাম যে একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট, যে ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে ইসিএফ, অর্থাৎ ইসিএফ কে বলা হয়ে থাকে ইন্টারনাল এনভায়রনমেন্ট। এই ইন্টারনাল এনভায়রনমেন্টটা অলওয়েজ ফ্ল্যাকচুয়েটিং এবং অলওয়েজ এটা চেঞ্জেবল। এটা তোমার শরীরের সাথে সারাক্ষণ একটা ব্যালেন্স করে রাখার চেষ্টা করছে। অর্থাৎ ইন্টারনাল এনভায়রনমেন্টের যে কন্ডিশনটা শরীরের জন্য, এই কন্ডিশনটাকে তোমার সবসময় মেনটেন করতে হবে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনে। তুমি যদি এর চেয়ে বেশি হয় অথবা এর চেয়ে কম হয় তাহলে তুমি নানা রকম অসুস্থতায় পড়ে যাবা। এই যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, এই ইন্টারনাল এনভায়রনমেন্টকে নেয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনে মেনটেন করার যে প্রসিডিউর সেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। আমাদের শরীর এমন একটা শরীর যে শরীরটা বিভিন্ন উপায়ে এই হোমিওস্ট্যাসিসটা মেনটেন করে, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন, কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেশন, বাইকার্বনেট স্যাচুরেশন সবকিছু মেনটেন করার চেষ্টা করে। যদি বাইকার্বনেট বেড়ে যায় সেটাকে কমায় দিবে, যদি হাইড্রোজেন আয়ন বেড়ে যায় সেটাকে কমায় দিবে, যদি বাইকার্বনেট কমে যায় সেটাকে বাড়ায় দিবে, যদি গ্লুকোজ শরীরে কমে যায় সেটাকে বাড়ানোর চেষ্টা করবে। এই যে নেয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনটাকে মেনটেন করা, এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। তো আমাদের এটা একটা ডেফিনেশন থাকবে
ভাইবা এবং রিটেনে। হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস? মেইনটেনেন্স অফ এ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন or constant internal environment. এই যে homeostasis, the term homeostasis to describe maintenance of nearly constant conditions in the internal environment. So again, we remember what is internal environment. The ECF is called internal environment. Why it is called internal environment? Because it because in the extracellular of fluid are the ions and nutrients needed by the cells to maintain life. That's all the cells live in essentially the same environment, extracellular fluid. All the requirement, ions, nutrients needed by the cells, এটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড মেইনটেইন করে থাকে। এই জন্য এটাকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলে। এই সেলগুলো এখানে থেকে তার পুষ্টি সঞ্চয় করে এবং তাদের আবর্জনা ছেড়ে দেয়। এই জন্য যদি ইসিএফ এর মধ্যে কোনো চেঞ্জ হয় ভয়ঙ্কর ধরনের, তাহলে সেল হ্যাম্পার হবে তার নর্মাল কাজে। যেমন আমার ব্রেন সেল, আমার হার্ট সেল, আমার লাংস সেল, তারা তখন নানা রকম সমস্যা। এই জন্য বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস হচ্ছে মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। Essentially, all the organs and tissues of the body perform functions that help maintain this relatively constant condition. এখন এই যে আমরা হোমিওস্ট্যাসিস বলতেছি, এই হোমিওস্ট্যাসিসে আমাদের বলতেছে যে অল দ্য অর্গানস, সেটা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গান এবং টিস্যুই কিন্তু এই হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করার জন্য চেষ্টা করে। The lungs provide oxygen to extracellular fluid to replenish the oxygen used by the cells. The kidneys maintain constant ion condition, concentration, and gastrointestinal system provide nutrients. এই যে আমাদের হোমিওস্ট্যাসিস, এই হোমিওস্ট্যাসিসটা মূলত মেনটেন করার জন্য আমাদের দুটো ফিডব্যাক সিস্টেম আছে। এই ফিডব্যাক সিস্টেম গুলোকে বলা হয়, ফিডব্যাক সিস্টেম গুলোকে আবার আমরা ভাগ করে থাকি দুই ভাগে। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক সিস্টেম, আরেকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তো আমরা আজকে এই পর্যন্তই আমাদের আজকে লেকচার। আমরা নেক্সট এই হোমিওস্ট্যাসিস কিভাবে মেনটেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা জিনিস এখানে একটু বলেই আজকের লেকচারটা শেষ করবো আমি। এখানে বলছে ভেরিয়াস আয়ন্স, নিউট্রিয়েন্টস, waste product and other constituents of the body are normally regulated within a range of values rather than at fixed values. For some of the body's constituents, this range is extremely small. Variations in blood hydrogen ion concentration, for example, are normally less than 5 nanomole per liter. মানে কিছু কিছু সাবস্টেন্সের চেঞ্জ অত্যন্ত মানে অল্প পরিমাণে চেঞ্জে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন বলছে হাইড্রোজেন কনসেন্ট্রেশন ফর এক্সাম্পল আর নর্মালি লেস দেন 5 নানোমোল পার লিটার। ব্লাড সোডিয়াম কনসেন্ট্রেশন ইজ অলসো টাইটলি রেগুলেটেড, অর্থাৎ আমার শরীরের ব্লাড ক্যালসিয়াম, ব্লাড সোডিয়াম লেভেল হচ্ছে, যদি আমি ধরি 140, 137 to 145, এই রেঞ্জের মধ্যে এটাকে মেনটেন করতে হবে। আমার এটাকে বাড়ানো যাবে না, এর নিচে কমানো যাবে না। এই জন্য বলে টাইট রেগুলেটেড করতে হয়। নর্মালি ভেরিং only a few millimoles per liter even with large changes in sodium intake, but these variations of sodium concentration are at least 1 million times greater than for hydrogen ions. অর্থাৎ হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং সেটা এত অল্প পরিমাণের মধ্যে মেনটেন করতে হবে যেন হাইড্রোজেন একটু বেড়ে গেলেই তো অ্যাসিডিক হয়ে যাবে শরীর। তো এই জিনিসগুলো মেনটেন করাটাকে আমাদের হোমিওস্ট্যাসিস বলছি। Powerful control system exists for maintaining the concentration of sodium and hydrogen ion, as well as for most of other ions, nutrients, and substances in the body at levels that permits the cells, tissues, and organs to perform
দ্য নর্মাল ফাংশন ডিসপাইট ওয়াইড এনভায়রনমেন্ট অফ আর্থ। তো আমাদের এই জিনিসগুলো তোমরা যারা পড়বা, রিডিং রিডিং পড়বা, রিডিং পড়ে এগুলা বোঝার চেষ্টা করবা, তাহলে পাওয়ারফুল কন্ট্রোল সিস্টেম আছে আমাদের অনেকগুলো। পরে আমরা বলছি যে ডিজিজ ইজ অফেন কনসিডার্ড টু বি এ স্টেট অফ ডিসরাপ্টেড হোমিওস্ট্যাসিস। যখন হোমিওস্ট্যাসিস, যেমন সোডিয়াম কনসেন্ট্রেশন আমরা ধরছি যে 145 মিলিমোল পার লিটার, সেটা যদি কোনো কারণে 150 হয়ে যায়, মানে তার ডিজ কন্ডিশন আমরা বলবো। পটাশিয়াম লেভেল রাখতে হচ্ছে 4.5, সেটা যদি বেড়ে 6 হয়ে যায়, তাহলে এটা আমরা ডিজিজ কন্ডিশন বলবো, হাইপার ক্যালেমিয়া। এভাবে নর্মাল হোমিওস্ট্যাসিস মানে হোমিওস্ট্যাসিস থেকে ডেভিয়েটেড হওয়া হইলেই হলেই আমরা বলবো এটা হচ্ছে একটা ডিজিজ কন্ডিশন। ব্লাড সুগার লেভেল যদি বেড়ে যায়, তাহলে এটা একটা ডিজিজ কন্ডিশন। আমরা এরপরে এইখানে আসি, এক্সক্লুসিভ ফ্লুইড ট্রান্সপোর্ট অ্যান্ড মিক্সিং সিস্টেম, দ্য ব্লাড সার্কুলেটরি সিস্টেম। অর্থাৎ এই যে সার্কুলেটরি সিস্টেম, এক্সট্রাসেলুলার ফ্লুইডের অনেকগুলো পার্টস আছে। এর মধ্যে আমরা যেটা বললাম যে ব্লাড, আরেকটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড আছে, তারপরে ইন্টারস্টিশিয়াল স্পেস আছে যেগুলোতে ফ্লুইড থাকে। ট্রান্সসেলুলার ফ্লুইড মানে যেগুলো একদম একটা ক্যাভিটির মধ্যে প্যাকড হয়ে থাকে, বাট সেখানেও কিন্তু ব্লাডের নিউট্রিয়েন্টস গুলো ঢুকবে এবং বের হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট আবার পরের পার্ট নিয়ে আলোচনা করব, এবং এই চ্যাপ্টার গুলো আমরা লাইন বাই লাইন আলোচনা করে আমরা বোঝার চেষ্টা করব গাইডলাইনটাকে পুরোপুরি, যেন আমাদের কাছে মেডিকেল সায়েন্স ফিজিওলজিটা একটা ইজি একটা সাবজেক্ট হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।